সাধারণত যখন কোনো শারীরিক সমস্যার সমাধান বা চিকিৎসার কথা আসে তখন সেখানে একটা অদ্ভুত ধরনের নিশ্চয়তা থাকে। ধরুন, হাতের হাড় ভেঙে যাওয়ার কথা। এক্স-রে রিপোর্টে সেই ভাঙা সাদা দাগটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায়। হ্যাঁ, ডাক্তার শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতে পারেন যে ঠিক এই জায়গাতেই সমস্যাটা হয়েছে, হয় হাড় ভেঙেছে নয়তো ভাঙেনি। একদম, খুব পরিষ্কার একটা হিসাব, কোনো অস্পষ্টতা নেই। কিন্তু যখনই মানুষের মনস্তত্ত্ব, মানুষের ওপর প্রভাব বিস্তার আর আকর্ষণের জগতে পা রাখা হয়, তখন যেন সেই এক্স-রে মেশিনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো সেখানে সাদা কালো বলে আসলে কিছুই নেই। ঠিক, তখন এমন একটা মনস্তাত্ত্বিক ল্যান্ডস্কেপের দিকে তাকাতে হয় যা আসলে ভীষণ ঘোলাটে, জটিল এবং বলা যায় রহস্যময়। আর ঠিক এই রহস্যময় জগৎটা নিয়েই আমাদের আজকের এই বিশেষ আড্ডা। ইংলিশি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গভীর বিশ্লেষণে। আজকের লক্ষ্য হল তথ্যের এই বিশাল সাগরে হারিয়ে না গিয়ে মানুষের মনস্তত্ত্ব এবং আকর্ষণের পেছনের গোপন কৌশলগুলো খুব সহজভাবে বোঝা। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে রবার্ট গ্রিনের ২০০১ সালের বিখ্যাত বই দি আর্ট অফ সিডাকশন। রবার্ট গ্রিনের কিন্তু একটা দারুণ প্রেক্ষাপট আছে। তিনি ক্লাসিক্যাল লিটারেচারে ডিগ্রি অর্জন করেছেন, তাই না? হ্যাঁ, একদম। এবং বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন। অনেকে হয়তো তাকে তার অপর একটি তুমুল জনপ্রিয় বই দি 48 লজ অফ পাওয়ারের জন্য চেনেন। দারুণ একটা বই সেটাও। তো আজকের এই আড্ডায় আমাদের মূল মিশন হল এই বইটির মাধ্যমে এটা অনুধাবন করা যে প্রভাব বিস্তার বা প্রলোভন, যাকে আমরা ইংরেজিতে সিডাকশন বলি, তা আসলে কেবল শারীরিক রূপ বা বাহ্যিক সৌন্দর্যের কোনো বিষয় নয়। একদমই নয়। এটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি একটি মনস্তাত্ত্বিক খেলা। লেখক তার অসাধারণ লেখনী এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণের মাধ্যমে ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে জোরালো আলোকপাত করেছেন। একটু ভেবে দেখলে বোঝা যায় আমাদের চারপাশের মানুষ, বিশেষ করে ২১ শতকের এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ সময়ে, নিজেদের চারপাশে আত্মরক্ষার বিশাল এবং শক্ত এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছে। চারপাশে এত তথ্য, এত বিজ্ঞাপন, এত স্বার্থপলতা আর মানুষের অনধিকার প্রবেশের চেষ্টা যে মানুষ বাধ্য হয়েই একটা ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক আচরণ করে। চাইলেই কেউ কারো কথায় সহজে প্রভাবিত হতে চায় না। এক ধরনের সন্দেহবাদ সবার ভেতরেই কাজ করে। তাহলে কি বলা যায় যে প্রলোভন বা প্রভাব বিস্তারের প্রথম কাজটাই হলো সেই আত্মরক্ষার দেওয়ালগুলোকে ধীরে ধীরে অলক্ষ্যে নিচু করে দেওয়া? একদম নিখুঁত পর্যবেক্ষণ। মূল লক্ষ্যটা দেয়াল ভেঙে জবরদস্তি করে ভেতরে ঢোকা নয়। কেউ যদি জোর করে তবে দেয়াল আরও শক্ত হয়। লজিক্যাল। বরং লক্ষ্য হল দেয়ালটাকে এতটাই পাতলা আর স্বচ্ছ করে দেওয়া যে মানুষটি বুঝতেই পারবে না কখন কেউ একজন তার মনের খুব গভীর একটা জায়গায় প্রবেশ করেছে। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এখানে একটা খটকা লাগছে। এই যে বলা হচ্ছে অবাচনিক ভাষা বা এনার্জির কথা, এটা কি স্রেফ বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গি ভালো করার একটা গালভরা নাম নয়? বডি ল্যাঙ্গুয়েজের সাথে এর পার্থক্য আছে। সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, এগুলোর সাথে এই মনস্তাত্ত্বিক প্রলোভনের পার্থক্যটা কোথায় আসলে? পার্থক্যটা অনেক গভীরে। সাধারণ বডি ল্যাঙ্গুয়েজ শেখানো হয় একটা নির্দিষ্ট পরিস্থিতিতে নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর জন্য। সেটা অনেকটা মুখোশ পরার মতো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু বইটিতে যে এনার্জি বা উপস্থিতির কথা বলা হয়েছে তা কোনো নির্দিষ্ট অঙ্গভঙ্গি নয়, বরং মানুষের মনের ভেতরে চলা একটা নিরন্তর প্রক্রিয়া। একটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ। যখন কেউ সাধারণ বডি ল্যাঙ্গুয়েজ নকল করে তখন অন্য মানুষ অবচেতনভাবেই সেই কৃত্রিমতা ধরতে পারে। কিন্তু যখনই আকর্ষণটা খুব স্বাভাবিক মনে হয়, যখন মনে হয় এটা ওই ব্যক্তির স্বভাবজাত এনার্জি, তখন মানুষ অবচেতনভাবেই সেই আকর্ষণের দিকে পা বাড়ায়। দারুণ একটা পয়েন্ট। আমি যদি এটিকে একটি বিদেশি ভাষা শেখার সাথে তুলনা করি তাহলে ব্যাপারটা হয়তো সবার কাছে আরও পরিষ্কার হবে। হ্যাঁ, বলুন। যখন কেউ নতুন কোনো ভাষা শেখে, শুরুতে সে ব্যাকরণ আর মুখস্থ করা কিছু বাধা ধরা বা ক্লিশে বাক্য ব্যবহার করে। তার কথায় একটা জড়তা থাকে। একদম। কিন্তু যখন সে ভাষাটিতে সাবলীল হয়ে যায় তখন আর তাকে ভেবে ভেবে কথা বলতে হয় না। ভাষাটা তার চিন্তার অংশ, তার ব্যক্তিত্বের অংশ হয়ে ওঠে। প্রভাব বিস্তারের ক্ষেত্রেও বিষয়টা ঠিক এমনই। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দেখব কেন এই সাবলীলতা এত জরুরি।
মানুষের মন স্বভাবতই স্বাধীন থাকতে চায়। তাই তো। কেউ যখন বুঝতে পারে যে তাকে কোনো বিশেষ উদ্দেশ্যে প্রলুব্ধ করার বা ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরোধ তৈরি হয়। সুতরাং এই প্রভাব বিস্তারের ভাষাটি এমন হতে হবে যেন তার চারপাশের বাতাসের মতো স্বাভাবিক, আর এই ভাষাটি প্রয়োগ করতে হলে তো সবার আগে নিজের ধরনটা বুঝতে হবে, তাই না? অবশ্যই বইটিতে বিভিন্ন ধরনের প্রলোভনকারী বা সিডিউসার টাইপের কথা বলা হয়েছে, যারা এই প্রভাব বিস্তারের খেলাটিতে মাস্টার। প্রথম যে ধরনটির কথা বারবার আসে তা হল দ্য সাইরেন। হ্যাঁ, ক্লিওপেট্রা বা ম্যারিলিন মনরোর মতো ঐতিহাসিক এবং আইকনিক চরিত্রগুলো এই ক্যাটেগরিতে পড়ে। এদের মূল শক্তিটা কিন্তু শুধু রূপ নয়, বরং মোহ এবং রহস্য তৈরি করার অসীম ক্ষমতা। এরা নাকি নিজেদেরকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারে, যা মানুষকে চুম্বকের মতো টানে। কিন্তু কেন এই পরিবর্তনটা এত শক্তিশালী? কারণ মানুষের মস্তিষ্ক খুব দ্রুত যেকোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যায়। ক্লিওপেট্রার বিষয়টা দিয়ে ভাবা যাক। ঐতিহাসিকভাবে ক্লিওপেট্রা আলেকজান্ড্রিয়ার সবচেয়ে নিখুঁত রূপসী নারী ছিলেন না। হ্যাঁ, ইতিহাস তো সেটাই বলে। কিন্তু জুলিয়াস সিজার বা মার্ক অ্যান্টনির মতো চরম ক্ষমতাধর এবং যুক্তিক শাসকেরা তার প্রেমে রীতিমতো অন্ধ ছিলেন। এর কারণ ক্লিওপেট্রা জানতেন কিভাবে নিজেকে একটা চলমান রহস্যে মুড়ে রাখতে হয়। মানে তিনি প্রতিনিয়ত নিজের সাজ, পোশাক বা মেজাজ পরিবর্তন করতেন। ঠিক তাই, কখনো তিনি দেবী রূপ ধারণ করতেন, কখনো আবার অত্যন্ত সাধারণ নারীর মতো আচরণ করতেন। ফলে কেউ কখনো জোর গলায় বলতে পারত না যে সে ক্লিওপেট্রাকে পুরোপুরি বুঝে ফেলেছে। এই যে অনিশ্চয়তা, এটাই মানুষকে আটকে রাখে। মেরিলিন মনরো পর্দায় এবং বাস্তবে একই সাথে এক অত্যন্ত অসহায়, সরল বালিকা এবং এক তীব্র আবেদনময়ী নারীর দ্বৈতরূপ ফুটিয়ে তুলতেন। একদম। এই পরস্পর বিরোধী বৈশিষ্ট্য মানুষের যুক্তিবাদী মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেয়, আর তখনই মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। সাইরেনের বিষয়টা তো বুঝলাম, যেখানে রহস্য আর দূরত্ব একটা বড় ভূমিকা রাখছে। জি। কিন্তু এর কি কোনো বিপরীত দিক নেই? বিপরীত দিক বলতে? মানে এমন কেউ কি নেই যে রহস্যের ধার ধারে না, বরং ঝড়ের মতো এসে সব ওলটপালট করে দেয়? অবশ্যই আছে। বইটিতে এই টাইপটিকে বলা হয়েছে দ্য রেক। ফরাসি দরবারের ডিউক ডি রিশেলিউর উদাহরণ দেওয়া হয়েছে এখানে। আচ্ছা। দ্য রেকের মূল শক্তি হল তার তীব্র এবং অদম্য এনার্জি। সাইরেন যেখানে নিজেকে গুটিয়ে রেখে রহস্য তৈরি করে, রেক সেখানে নিজের আবেগকে কোনো বাধাই দেয় না। এরা কাঙ্ক্ষিত মানুষকে মুহূর্তের জন্য তার পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পরিণত করে, তাই না? হ্যাঁ। কিন্তু সাধারণ মানুষ কেন এই বাধাহীন আচরণের প্রতি এত আকৃষ্ট হয়? এটা তো অনেক সময় ভীতিকরও হতে পারে। এর কারণ হল সমাজের কাঠামো। বেশিরভাগ মানুষই সারা জীবন অসংখ্য নিয়মকানুন, নীতিনৈতিকতা আর সামাজিক প্রত্যাশার শেকলে বাধা থাকে। ঠিক, তারা চাইলেও নিজেদের সব আবেগ প্রকাশ করতে পারে না। তখন যখন তারা এমন কাউকে দেখে যে সমাজের এই সমস্ত নিয়মের তোয়াক্কা করছে না, শুধু নিজের আকাঙ্ক্ষার পেছনে ছুটছে, তখন সেটা তাদের কাছে এক অদ্ভুত মুক্তির স্বাদ নিয়ে আসে। বুঝতে পেরেছি। দ্য রেক মূলত সেই অবদমিত আকাঙ্ক্ষারই প্রতিমূর্তি। আরেকটি ভীষণ ইন্টারেস্টিং টাইপ হল দ্য ড্যান্ডি। রুডলফ ভ্যালেন্টিনো বা লু আন্দ্রেয়াস সালোমে এর মতো চরিত্রগুলো এই ভাগে পড়ে। বলা হয়েছে এরা সমাজে নারী পুরুষের যে প্রচলিত রীতিনীতি বা জেন্ডার রোল আছে সেটা ভেঙে ফেলে এক অদ্ভুত রহস্যময় আবেদন তৈরি করে। পুরুষালী এবং মেয়েলি বৈশিষ্ট্যের এক দারুণ মিশ্রণ থাকে এদের ভেতর। একদম। কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন জাগছে, যদি কেউ স্বভাবগতভাবে এই চরিত্রগুলোর মতো আকর্ষণীয় না হয়, তবে কি সে জোর করে এই চরিত্রগুলো নিজের মধ্যে আনতে পারে? মানে জোর করে সাইরেন বা ড্যান্ডি হওয়া? হ্যাঁ, মানে কেউ যদি চায় তবে কি সেটা সম্ভব, নাকি এটি পুরোটাই জন্মগত একটা বিষয়? খুব চমৎকার এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন। রবার্ট গ্রিনের মতে এটি কখনোই নকল করার বা পুরোপুরি অন্য কেউ হয়ে যাওয়ার বিষয় নয়। জোর করে অন্য কারোর মতো সাজতে গেলে মানুষ ঠিকই সেই কৃত্রিমতা ধরে ফেলে এবং তখন হিতে বিপরীত হয়। তাহলে উপায় কি? এখানে মূল কাজ হল নিজের ভেতরের সহজাত প্রবৃত্তিগুলোকে চিহ্নিত করা। উদাহরণস্বরূপ বইটিতে দ্য ন্যাচারাল নামের একটি টাইপের কথা বলা হয়েছে। আচ্ছা। কেউ যদি স্বভাবগতভাবে চঞ্চল হয়, যার মধ্যে শিশুর মতো এক ধরনের সারল্য বা স্বতঃস্ফূর্ততা কাজ করে, তবে তাকে জোর করে দ্য র্যাকের মতো আগ্রাসী হওয়ার দরকার নেই। তাকে বরং নিজের সেই শিশুসুলভ গুণটিকেই আরও ঘষা মাজা করতে হবে।
মানে বড়দের এই হিসেবি এবং কৃত্রিম পৃথিবীতে একজন সত্যিকারের স্বতঃস্ফূর্ত মানুষ খুব সহজেই অন্যদের মনোযোগ কেড়ে নেয়। একদম ঠিক। নিজের প্রকৃত স্বভাবকে চিনে সেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়াই হলো এই দর্শনের মূল কথা। তার মানে দাঁড়াচ্ছে নিজের ভেতরে যেটা লুকিয়ে আছে সেটাকেই একটা পারফেক্ট ফর্মে নিয়ে আসা। দারুণ। এবার তাহলে মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। হ্যাঁ, চলুন। যেমন কিছু গুণ মানুষকে কাছে টানে, মানুষের দেয়াল ভেঙে দেয়, তেমনি এমন অনেক আচরণ আছে যা মানুষের চারপাশের দেয়ালকে এক নিমিষে আরও শক্ত করে তোলে। বইটিতে এদেরকে অ্যান্টি সিডিউসার বা বিকর্ষণকারী বলা হয়েছে। আর এই সমস্ত বিকর্ষণকারী আচরণের একেবারে গভীরে নাকি লুকিয়ে আছে একটা মাত্র জিনিস, নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি। ঠিক তাই। মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা হল সবচেয়ে বড় শত্রু। যখন কেউ নিজের ভেতরে ইনসিকিউর বোধ করে তখন তার আচরণে এক ধরনের ডেসপারেশন বা মরিয়া ভাব চলে আসে, যা অন্যদের খুব দ্রুত দূরে সরিয়ে দেয়। বইটিতে 10 ধরনের অ্যান্টি সিডিউসারের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম হল দ্য ব্রুট। এরা খুব অধৈর্য প্রকৃতির হয়। এরা কোনো সম্পর্কের বা প্রভাব বিস্তারের স্বাভাবিক গতি বা ছন্দ একদমই বোঝে না। তার মানে এরা হলো সেই ধরনের মানুষ যারা হয়তো পরিচয় হওয়ার 1 ঘন্টার মাথায় 20 বার টেক্সট করে বসে এবং খুব দ্রুত একটা ঘনিষ্ঠ জায়গায় পৌঁছাতে চায়। হ্যাঁ, আর এই তাড়াহুড়ো তো মানুষের মনে সরাসরি বিরক্তি আর ভীতির সৃষ্টি করে। একদম। কারণ এই তাড়াহুড়ো প্রমাণ করে যে তাদের নিজেদের জীবনের কোনো ভরকেন্দ্র নেই। এরপর আরেকটা মারাত্মক টাইপ হল দ্য মাইজার। সাধারণত কৃপণ বলতে আমরা বুঝি যে টাকা পয়সা খরচ করতে চায় না। কিন্তু মনস্তাত্ত্বিক জগতে দ্য মাইজার হল তারা যারা সময় এবং অনুভূতির ক্ষেত্রেও ভীষণ কৃপণ। এরা কাউকে মন খুলে সময় দেয় না, অন্যের কাজের প্রশংসা করে না বা আবেগ দেখাতে ভয় পায়। এদের সাথে থাকলে আশেপাশের মানুষের নিজেকে খুব ক্ষুদ্র, মূল্যহীন আর দমবন্ধ মনে হয়। আর আছে দ্য চ্যাটার বক্স। এই টাইপটা আমার কাছে সবচেয়ে পরিচিত মনে হয়েছে। এরা মূলত নীরবতাকে ভয় পায়, তাই না? হ্যাঁ, এরা নিজের সম্পর্কে অনবরত কথা বলতে থাকে আর নিজের জীবনের সব খুঁটিনাটি এক নিমেষে বলে ফেলে। নিজেদের সমস্ত রহস্য নিজেরাই নষ্ট করে দেয়। ঠিক। আমি চ্যাটার বক্সের ব্যাপারটা একটা উপমা দিয়ে বোঝাতে পারি। ধরুন এমন একটা সিনেমার ট্রেলার দেখানো হচ্ছে যা সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটাই ফাঁস করে দিল। হ্যাঁ, এমনকি ক্লাইম্যাক্সটাও দেখিয়ে দিল। ঠিক তাই। সব চমক যদি ট্রেলারেই দেখা হয়ে যায় তাহলে তো আর টিকিট কেটে 2 ঘন্টা বসে পুরো সিনেমা দেখার কোনো আগ্রহী দর্শকের থাকবে না। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল প্রলোভন বা প্রভাব বিস্তারের ক্ষেত্রে নীরবতা কতটা শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে। কিভাবে? যখন কেউ কিছুটা নীরব থাকে তখন সে অপর প্রান্তের মানুষকে তার সম্পর্কে কল্পনা করার একটা বিশাল সুযোগ দেয়। সাইকোলজির ভাষায় আকর্ষণ বা প্রভাব বিস্তারের অর্ধেক কাজ তো মানুষের কল্পনাই করে দেয়। সব কথা নিজে বলে ফেললে অপর মানুষের সেই কল্পনার জায়গাটাই আর থাকে না। নীরবতা একটা শূন্যস্থান তৈরি করে যা মানুষ তার নিজের মতো করে পূরণ করতে চায়। এই শূন্যস্থানের কথায় মনে পড়ল, নিজের শক্তি আর ভুলগুলো তো বুঝলাম, কিন্তু কার ওপরেই প্রভাব খাটানো হচ্ছে সেটাও তো জানা সমান জরুরি। একদম। বইতে বলা হয়েছে প্রতিটি মানুষের ভেতরেই নাকি কিছু না কিছু শূন্যতা বা ভয়েড থাকে। হ্যাঁ, প্রভাব বিস্তারের প্রক্রিয়া সব সময় শুরু হয় অপর মানুষের একটা মানসিক শূন্যতা থেকে। মানুষ কখনোই নিজেকে সম্পূর্ণ মনে করে না। সবার ভেতরেই কোনো না কোনো অপূর্ণতা থাকে, আর এই শূন্যতা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। বইতে বেশ কিছু টার্গেট টাইপের কথা বলা হয়েছে। যেমন দ্য ডিসঅ্যাপয়েন্টেড ড্রিমার। এরা হয়তো ছোটবেলা থেকে সিনেমা বা উপন্যাসের মতো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে ভরপুর জীবনের স্বপ্ন দেখে বড় হয়েছে। কিন্তু বড় হয়ে যখন বাস্তবে এসে দাঁড়ায় তখন দেখে জীবনটা ভীষণ একঘেয়ে, রুটিনে বাঁধা। এদের ভেতরে সেই হারানো রোমাঞ্চের একটা তীব্র কিন্তু সুপ্ত আকাঙ্ক্ষা সব সময় কাজ করে। আর মজার ব্যাপার হলো এদের কল্পনা শক্তিই নাকি প্রলোভনকারীর অর্ধেক কাজ করে দেয়। একটু ইশারা পেলেই এরা নিজেদের মনে একটা গল্পের জগৎ তৈরি করে নেয়। আবার আরেকটা অদ্ভুত টাইপ হলো দ্য রেস্কিউয়ার। এরা সবসময় অন্যের ভাঙা মন জোড়া লাগাতে চায়। লর্ড বাইরন নাকি এই কৌশলটি দারুণভাবে ব্যবহার করতেন। তিনি জনসম্মুখে নিজেকে একজন যন্ত্রণাগ্রস্ত ভুল বোঝা কবি হিসেবে উপস্থাপন করতেন, আর বহু মানুষ ছুটে আসত তাকে মানসিকভাবে উদ্ধার করতে বা রেস্কিউ করতে। ঠিক এই জায়গাটাই বিষয়টার সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে।
আমার প্রশ্ন হলো, মানুষের এই শূন্যতাকে খুঁজে বের করে তার সাথে ক্রমাগত খেলা করাটা কি একসময় খুব ক্লান্তিকর হয়ে ওঠে না? মানে অভিনয় করার বিষয়টা বলছেন? হ্যাঁ, মানে কতক্ষণ একজন মানুষ আরেকজনের শূন্যতা পূরণের জন্য নিজের একটা রূপ তৈরি করে রাখতে পারে? এটা তো একসময় খসে পড়বেই। খুব গভীর একটা পয়েন্ট তুলে ধরা হয়েছে এখানে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি একটি একটানা অভিনয়, কিন্তু বইটির দৃষ্টিভঙ্গি হল পুরোপুরি নৈবেক্তিক বা অ্যামোরাল। আচ্ছা। এখানে বলা হচ্ছে না যে সারা জীবন একটা নকল মুখোশ পরে থাকতে হবে, বরং এখানে মানুষের মনস্তত্ত্বের একটা মেকানিজম নিয়ে কথা বলা হয়েছে। যখন কেউ অন্যের শূন্যতাটা বুঝতে পারে, তখন সে আসলে মানুষটির একটা গভীর মানসিক চাহিদা পূরণ করে। বুঝতে পেরেছি। এটা অভিনয় নয়, বরং যোগাযোগের একটা পরিশীলিত মাধ্যম। একদম, সবাই কোনো না কোনোভাবে অসম্পূর্ণ, আর সেই অসম্পূর্ণতা পূরণের অনুভূতি দেওয়াই হল প্রভাব বিস্তারে চাবিকাঠি। যখন সেই শূন্যতা পূরণ হয়, তখন একটা শক্তিশালী বন্ধন তৈরি হয়, যা পরবর্তীতে আরও স্বাভাবিক একটা রূপ নিতে পারে। মানে বিষয়টা হলো চাবি দিয়ে তালা খোলার মতো। একবার দরজা খুলে গেলে আর সারাক্ষণ চাবি ঘুরিয়ে যাওয়ার দরকার নেই। চমৎকার উপমা। এবার তাহলে সেই মাস্টার প্রক্রিয়ার কথায় আসা যাক। উপযুক্ত মানুষ খুঁজে পাওয়ার পর বা মানুষের শূন্যতা বোঝার পর কিভাবে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে এগিয়ে নিতে হয়? এটা তো একটা ধীরগতির রোমাঞ্চকর যাত্রা। এই যাত্রার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল মিশ্র সংকেত ও ত্রিভুজ তৈরি করা বা ট্রায়াঙ্গুলেশন। নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন মনে হয় অন্যরাও আপনাকে চায়। ওই যে রুডলফ ভ্যালেন্টিনোর ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। পর্দায় তাকে দেখে হাজারো নারী যখন মুগ্ধ হতো, তখন বাস্তবেও তার প্রতি মানুষের আকর্ষণ বহুগুণ বেড়ে যেত। হ্যাঁ, মানুষের মনস্তত্ত্ব হল যা অন্যদের কাছে আকাঙ্ক্ষিত, আমরাও অবচেতনভাবে সেটাই পেতে চাই। একে সাইকোলজিতে সোশ্যাল প্রুফ বলা হয়। আরেকটা চমকপ্রদ কৌশল হল আনন্দ ও বেদনার মিশ্রণ বা মিক্স প্লেজার উইথ পেইন। কারণ শুধুমাত্র ভালো ব্যবহার একসময় একঘেয়ে হয়ে যায়, তাই না? একদম। এখানে নেপোলিয়ন এবং জোসেফিনের উদাহরণটা খুব চমৎকার। বলা হয় জোসেফিন নেপোলিয়নকে কখনো তীব্র ভালোবাসা দিতেন, আবার পরমুহূর্তেই হয়তো এমন শীতল আচরণ করতেন যেন তিনি অনেক দূরে সরে গেছেন। এই যে একটা অনিশ্চয়তা, এটাই নেপোলিয়নকে সবসময় তটস্থ রাখত। এর পেছনে একটা শক্ত মনস্তাত্ত্বিক কারণ আছে। মস্তিষ্ক যখন প্রতিনিয়ত শুধু ইতিবাচক সংকেত পায়, তখন সেটাই সে অভ্যস্ত হয়ে যায় এবং তার মূল্য কমিয়ে দেয়। কিন্তু যখনই আনন্দ এবং দূরত্বের একটা মিশ্রণ থাকে, মস্তিষ্ক সবসময় অ্যালার্ট থাকে। এরপর আসে ভিকটিমকে আলাদা করার বা আইসোলেট করার প্রক্রিয়া। মানসিকভাবে টার্গেটকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে তারা পুরোপুরি প্রলোভনকারীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তাদের পুরনো অভ্যাস, প্রতিদিনের একঘেয়ে রুটিন থেকে তাদের মানসিকভাবে সরিয়ে এনে সম্পূর্ণ একটা নতুন জগতে প্রবেশ করানো। হ্যাঁ, যখন মানুষ তার চেনা জগৎ থেকে দূরে থাকে, তখন তার যুক্তিবাদী মন কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং সে নতুন প্রভাবগুলো দ্রুত গ্রহণ করে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? দৈনন্দিন জীবনে তো আমরা নেপোলিয়ন বা ক্লিওপেট্রার মতো সাম্রাজ্যে চালাচ্ছি না। সাধারণ জীবনে আমরা এই চরম কৌশলগুলোকে কিভাবে দেখব বা কাজে লাগাবো? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। প্রতিদিনের জীবনে আমরা হয়তো এই কৌশলগুলো আক্ষরিক অর্থে বা চরমভাবে প্রয়োগ করব না, কিন্তু এর পেছনের মূল লজিকটা হল একঘেয়েমি ভাঙা। আচ্ছা। যে কোনো সম্পর্কে, তা কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে হোক, ক্লায়েন্টদের সাথে হোক বা ব্যক্তিগত জীবনেই হোক, যদি অপর প্রান্তের মানুষটি বুঝতে পারে এরপর ঠিক কী ঘটতে চলেছে, তবে তার আগ্রহ মরে যায়। তাই সম্পর্কে কিছুটা অনিশ্চয়তা টিকিয়ে রাখা, নিজের পুরোটা একবারে প্রকাশ না করে কিছুটা রহস্য বজায় রাখা সবসময়ই একটা শক্তিশালী অবস্থান তৈরি করে। একদম ঠিক। আজকের এই বিস্তৃত আলোচনার সারসংক্ষেপ যদি করি, তবে এটা একদম পরিষ্কার যে প্রলোভন বা প্রভাব বিস্তার কোনো বাহ্যিক বা শারীরিক বিষয় নয়, এটি পুরোপুরি মনস্তাত্ত্বিক একটা আর্ট। নিজের ব্যক্তিত্বের আসল ধরনটি বোঝা, ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতার মতো নেতিবাচক আচরণগুলো কঠোরভাবে এড়িয়ে চলা এবং চারপাশের মানুষের মনের লুকানো শূন্যতাগুলো বুঝতে পারাই হল এর মূল শিক্ষা। এবং এই জ্ঞানগুলো কেবল রোমান্টিক সম্পর্কের জন্যই সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে, সামাজিক জীবনে, এমনকি মানুষের সাথে প্রতিদিনের সাধারণ যোগাযোগের ক্ষেত্রেও প্রভাব বিস্তারের জন্য এই মনস্তাত্ত্বিক বোঝাপড়া ভীষণ কার্যকরী। ঠিক কথা। মানুষের আচরণকে নিখুঁতভাবে পড়ার ক্ষমতা যে কাউকে যে কোনো পরিস্থিতিতে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে।
আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের উদ্দেশ্যে একটি নতুন ভাবনার খোরাক দিয়ে যেতে চাই। হ্যাঁ, বলুন। একটু ভেবে দেখা যেতে পারে, যাদেরকে প্রতিনিয়ত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, তা সে অফিসের বস হোক, বন্ধু হোক বা পরিবারের কেউ, তারা হয়তো অবচেতনভাবেই চায় কেউ তাদের নতুন কোনো চিন্তার দিকে, নতুন কোনো স্বপ্নের দিকে নিয়ে যাক। তারা হয়তো সেই শূন্যতা নিয়েই বসে আছে। কিন্তু আমরা হয়তো তাদের শূন্যতাটা না বুঝে তাদের সাথে সম্পূর্ণ ভুল ভাষায় কথা বলছি। একদম ঠিক। শ্রোতারা, আজকের এই আড্ডায় যদি মানুষের মনস্তত্ত্বের এই অজানা দিকগুলো নতুন কোনো ভাবনার দরজা খুলে দেয়, তবে অবশ্যই ইংলিশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আপনাদের সমর্থন আমাদের খুব প্রয়োজন। মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে এই মনস্তাত্ত্বিক যাত্রায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চারপাশের মানুষের না বলা ভাষাগুলো পড়ার চেষ্টা চলতে থাকুক।